থ্যাংক ইউ দিদি ভাই। আমি তোমার ভিডিও দেখে আমার মা ভীষণ তোমাকে দেখে আমার মাই আমাকে বললো যে সোনা দিদির কাছে বল, ওই কাজটা করে দেবে। আমার মা তোমাকে ভীষণ বিশ্বাস করে, ভীষণ মানে তুমি একটা কোনো আমার একটা ছোট মুদিখানা দোকান আছে, এত ব্যবসা ডাউন যাচ্ছিলো, তুমি হয়তো কিছু একটা দিয়েছিলে করার জন্য রেমেডি, সেটা আমার মা বাড়িতে দিয়ে করেছে, এত ভালো উপকার পেয়েছে। আমার মা বলে যে না, আমি তোমাকে দিয়ে কাজ করাবে। একদিন রাতে স্টেশন থেকে বাড়ি আসছি, বুঝতে পারছি আমার পেছনে কেউ তো আছে, এমন কেউ আছে, সে অদৃশ্যমান, যাকে বুঝতে তো পারছি, অনুভব তো করতে পারছি, কিন্তু নিজের চোখে আমি দেখতে পাচ্ছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই এই গরমে ভালো আছো, কারণ সিজন যেরকমই হোক, পরিস্থিতি যেরকমই হোক, ভালো তো আমাদের থাকতেই হবে। তো প্রত্যেক দিনের মতো সবাইকে বলবো একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা যারা নতুন, আজকে প্রথম আমার ঘটনা শুনছো, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে ভালোবেসে, ওকে? তো চলো। আর আমার যারা নিয়মিত দর্শক বন্ধুরা আছো, তাদের সকলকে বলবো, তোমরা চুপচাপ ঘটনা শুনলে কিন্তু হবে না, বেশি বেশি করে শেয়ার চাই, আর সাথে কিন্তু কমেন্ট চাই। আমি চাই যারা কমেন্ট করো না, তোমরা প্রত্যেক দিন ঘটনা শোনো, তারা কমসে কম একটা করে কমেন্ট করো। তাহলে চলো, আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, এবার আমরা ঘটনায় যাব। ঘটনাটা আমাকে পাঠানো হচ্ছে দেবাশিসদা। দেবাশিসদা বলেন, ম্যাডাম, আমার বাড়ি কলকাতায়, কিন্তু কলকাতায় কোন জায়গায় সেই লোকেশনটা আমি এখানে হাইড রাখছি। কলকাতা অনেক বড়। প্রত্যেক দিন ওনাকে শিয়ালদা স্টেশনে নামতে হয়, তারপর উনি ওখান থেকে ওনার বাড়িতে যান 10 টাকা ভাড়া দিয়ে। উনি বলছেন, মানে দেবাশিস দা বলছেন, আজকে যে ঘটনা আমি তোমাদেরকে শেয়ার করব, এই দেবাশিস বর্মন যে দাদাভাই ঘটনাটা পাঠান, কলকাতার আদিবাসিন্দার সাথে আরেকটি ঘটনা, দুটো ঘটনা রয়েছে। দুটো ঘটনাই কিন্তু দারুণ ভয়ের। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। দেবাশিস বর্মন দাদাভাই বলেন, জীবনে ভূত বলে কোনো জিনিস আদেও যে সত্যি হয়, এটা সত্যি কথা আমার নলেজের বাইরে ছিল। যে ভূত প্রেত আত্মা, হ্যাঁ আত্মা তো আছে আমরা জানি, কারণ দেহটা পরিবর্তন হয় জামা কাপড়ের মতো, আত্মার পরিবর্তন নেই। আত্মা কিন্তু থেকে যায়, আত্মা নতুন একটা শরীরে নতুন বাসা বাঁধে, কিন্তু শরীরটা পুড়ে যায়। আত্মা আছে, কিন্তু ভূত আবার কি? ভূতটা আবার কি, সেটা আবার কিরকম জিনিস? দাদাভাই ছোটবেলায় কলেজে যখন পড়াশোনা করেছেন, বন্ধু বান্ধবের সাথে এইসব নিয়ে প্রচুর চ্যালেঞ্জ করেছে, অনেক জায়গায় উনি এক্সপ্লোর করেছেন, কিন্তু উনি ভূত বা ভয়ের ভ পর্যন্ত কোনো জায়গায় পায়নি। দেবাশিস বর্মন দাদাভাই বলেন, ম্যাডাম, আপনার ঘটনাগুলো জানি না কেন আমার ভালো লাগে। ঘটনাগুলো আমি শুনি, আমার বাড়িতে আমার গিন্নিও শোনেন আপনার ঘটনা, আমার ছেলে মেয়ে সবাই শোনেন। আমার ছেলে মেয়ে, আমার গিন্নি, আমরা সবাই কিন্তু আপনার ঘটনা শুনি, খুব খুব ভালো লাগে। জানি না কেন, মানে আপনার ঘটনার জন্য অপেক্ষা করে থাকি। তো এই যে ঘটনাটা আজকে আপনাকে প্রথম আমার ভয়ের ঘটনাটা যে অভিজ্ঞতা শেয়ার করব, এটাও আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে আমার সাথে এরকম কিছু ঘটবে, আর সেইটা আমি আপনাকে শেয়ার করব। দেবাশিস দা বলেন, ম্যাডাম, আমি বেলঘরিয়ায় একটি আমার নিজস্ব দোকান আছে। আমি সকালবেলা 9টা-10টার মধ্যে দোকানটা ওপেন করি। একটি ছেলে আছে যে বেলঘরিয়াতেই থাকে, ওর বাড়ি ওখানে, ওর কাছেই চাবি থাকে। ও এসে সকালবেলা দোকানটা বাইরে ঝাড় দেওয়া, রোডের সাইড দোকান তো, নানা রকম লোক যায়, সিগারেট, গুটখার প্যাকেট, সিগারেটের প্যাকেট, খাবারের খোসা ঠোসা অনেক পড়ে থাকে। ও গিয়ে সকালবেলা ওগুলো ক্লিন করে দিয়ে
দোকানের ভিতরে জল টল দিয়ে পরিষ্কার করে ও সকালবেলা এসে সব গুছিয়ে রাখে। আমি ওই 9:30, 9টা, 10টার মধ্যে পৌঁছে যাই। দাদাভাই বলেন, এরকমভাবেই যখন কোনো সময় হয়তো অনেক আগে দোকান বন্ধ করে ফেলছি, আবার অনেক সময় হয় কি দোকান বন্ধ করতে করতে 11টাও বেজে যায়। কাস্টমার যেরকম সেরকম দোকান আমাকে তার উপর ভিত্তি করে বন্ধ করতে হয়। তো এইরকম দুর্গা পুজোর সময় 2022 সালের ঘটনা বলছি। বলছেন 2022 সালে যেই দিনকে ষষ্ঠীর আগের রাত, পঞ্চমীর রাতে আমার দোকান, যেহেতু উনি কসমেটিক্সের দোকান, তো প্রচুর না সেদিন ভিড় হয়, মানে আনএক্সপেক্টেড ভিড়, মানে এত ভিড়। যাই হোক, আমি মানে কাস্টমারকে দিয়ে আমি আর আমার ওই ছেলেটি দুজনে না মানে হাঁপিয়ে উঠেছি। লাস্টে ওই যে দোকানে আমার কাজ করে ওই ছেলেটি ওর দিদিকে নিয়ে আসে, কারণ এত ভিড় আমরা দুজন সামলাতে পারছি না। জিনিস দেখাবো না জিনিসের বিল কাটবো, কিছু করতে পারছি না। তো সেদিনকে আমার অনেকটা দেরি হয়। আর সেদিনকেই মনে হয় সব কিছু যখন কারোর সাথে ভালো বা খারাপ কিছু ঘটে না, তখন মনে হয় সারা বিশ্ব তোমার সেই দিনটার অপেক্ষায় থাকে। কারণ এই জিনিসটা এরকম হওয়ার ছিল না, কারণ আমার প্রথম পুজো কিন্তু ওই দোকানে আমি পাইনি। এর আগে 7টা বছর আগে দোকান আমার, এরকম ভিড় পঞ্চমী রাতে আমার আগে কোনো দিন হয়নি। যাই হোক, সেদিনকে আমি দোকান করে যখন আমি মানে শিয়ালদা স্টেশনে নামি, তখন অনেকটা রাত, মানে ট্রেন থেকে ওই শিয়ালদায় তখন লোক নামিনি বলবো না, নেমেছে হাতে গোনা 30 জন, 25-30 জন, এর বেশি না। তো শিয়ালদা স্টেশনে যখন আমি নামলাম, যে যার মতো চলে যায়। আর সেই দিনকে ওই যে বললাম না, দেবাশিস দা বলেন খারাপ যখন হওয়ার থাকে না তখন সারা বিশ্ব আপনার পেছনে লেগে যাবে। ভালো হওয়ার থাকলেও সেম, আপনার সারা বিশ্ব আপনার পেছনে লেগে সেই জিনিসটা ভালো হওয়ার হলে হবেই। দেবাশিস দা বলেন, আমি যেই ট্রেন থেকে নামলাম, হঠাৎ আমার বাঁ পাটা ওই রকে দেখবেন শিরায় শিরায় টান ধরে। ট্রেন থেকে নামতেই হয়তো বাঁ পাটা আমি ট্রেন প্ল্যাটফর্মে প্রথম রাখি, ট্রেন থেকে হয়তো উপর নিচু আপ ডাউনে পাটা হঠাৎ শিরায় টান লাগলো। আমি কি করলাম, সাথে সাথে কোনো রকম লেংড়ে গিয়ে ওই শিয়ালদা স্টেশনে বসার যে সিটগুলো থাকে ওখানে আমি বসলাম। ট্রেন থেকে প্রচুর লোক ওই নামলো হুড়ুর করে, যে যার মতো বাড়ি যাওয়ার দৌড়। একদম শেষ ট্রেন মানে বলা যায়, তারপরে হয়তো একটা ছিল, হতে পারে, আমি জানি না, অতটা আমি বলতে পারবো না। কিন্তু রাত তখন প্রায় 12টার কাছাকাছি। সবাই যে যার মতো ছুটছে বাড়ি যাওয়ার জন্য। আমিও যাব, আমার পায়ে টান লেগেছে, বসেছি। বসার পর যখন স্টেশন চত্বরটা পুরো ফাঁকা হয়ে গেল, পুরো ফাঁকা, দূরে একটা দুটো লোক আমি দেখতে পাচ্ছি, তাও তাদের মতো তারা হয়তো চলে যাচ্ছে, বা দোকান তো সারা রাত খোলা থাকে, হয়তো একটা দুটো দোকানে কোনো লোক আছে, হয়তো দোকানটাই শুধু পড়ে রয়েছে, লোক হয়তো ঘুমাচ্ছে, এরকমও আছে, দেখছি। আমি আস্তে আস্তে উঠে এবার আমি স্টেশনের বাইরে বেরোবো। হঠাৎ আমার মনে হলো পেছনে কেউ আছে, কারণ পুরো স্টেশন চত্বরটা, পুরো এরিয়াটা ফাঁকা। আমি আমার মতো আস্তে আস্তে আসছি। আমার পিঠে হামেশা একটা ব্যাগ থাকে, সারা বছর একটা ছাতা, একটা জলের বোতল, একটা ছোট্ট টাওয়াল, ওই আমার পিঠের ব্যাগটা ব্যাক সাইডে আমার থাকে, ওই ব্যাগটাই কাঁধে, আর কিছু নেই। মোবাইলটা আমার পকেটে। আমি আমার মতো আসছি, পাটা একটু টাল লেগেছে, পাটা একটু থেকে ওই মানে ছিটকে দিচ্ছি সামনের দিকে, ঠিক ফুটবল খেলার মতো। ফাঁকা তো, পাটা ব্যথা করছে, টান লাগছে, ওই করতে করতে আসছি। হঠাৎ বুঝলাম আমার পেছনে এমন কোনো অদৃশ্যমান কেউ আছেন যিনি আমাকে ফলো করেছেন। কারণ আমি বুঝতে পারছি কিছু তো আছে, কারণ সবথেকে বড় কথা, তোমার শরীরের 6 ইন্দ্রিয় যেটা আছে সেটা তোমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে তোমার আশেপাশে অথবা তোমার সাথে কিছু তো ঘটছে বা কিছু তো হবে।
বা কিছু আছে। তো দেবাশিস দাদাভাই বলেন, ম্যাডাম আমি দাঁড়াই। অনেকবার না ভাবছি যে না, পেছন দিকটা উঠেছিলাম তো অনেকটা হেঁটে আসতে হবে, তারপর তো বাইরেটা বেরোবো অনেক। তো তখনও পর্যন্ত আমি ওই প্ল্যাটফর্ম থেকে বেরোইনি। আমি দাঁড়ালাম, দাঁড়ালাম আমি দাঁড়িয়ে পেছন দিকটা তাকালাম। পেছন দিকটা তাকিয়ে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে কেউ তো নেই, কিন্তু একটা ওখানে বালতি রাখা ছিল, মানে চায়ের যে দোকানগুলো থাকে, অনেক ঘুমটি ঘুমটি দোকানগুলো তো বন্ধ হয়ে যায়, চায়ের দোকানের সামনে দেখবে চায়ের কাপগুলো যারা খায় তারা একটা ডাস্টবিন অথবা ভাঙা বা কোনো বালতি ধরনের কিছুর মধ্যে ফেলে। তো আমি দেখলাম ওই বালতিটা একটা ঘুমটির কাছে, বালতিটা নড়ছে, কিন্তু বালতিটা নড়বে যে সেরকম হাওয়া কিন্তু ওখানে চলছে না, পুরোটাই ঘেরা। আমরা খুব ভালো করে শিয়ালদা স্টেশনে সবাই গেছি, যেখানে লোকাল ট্রেনগুলো যাওয়া আসা করে, মানে শিয়ালদা টু কৃষ্ণনগর, রানাঘাট, এই গামীর ট্রেনগুলোর লাইন বলছি, মেন লাইন। হঠাৎ আমি দেখলাম যে বালতিটা নড়ছে। আমি আবার সামনের দিকে যখন হাঁটছি, আমার তখন হট করে মাথায় আসলো বালতিটা নড়ছিল কেন? তাহলে কি কোনো বিড়াল ছানা বালতির মধ্যে কি উঠে বসলো, নাকি ওখানে লুকিয়ে আছে? বিড়ালই হয়তো ছুটাছুটি করছিল, হয়তো হয় না ওরা দৌড়াদৌড়ি করছে। আবার ভাবলাম যে না, এত এত বছর যাওয়া আসা করছি, কই কোনো দিন তো 7 বছরে বিড়াল তো দেখিনি। তো আবার কি মন গেল, আমি ঘুরে আবার একবার পেছনে তাকালাম। যখন তাকালাম তখন ওই চায়ের যেই বালতিটা নড়ছিল সেই বালতিটা নিজে থেকে পড়ে গেল। আমি ভাবলাম পড়ে গেল, নিশ্চয়ই আমার আইডিয়াটা ঠিক, কোনো বিড়াল বাচ্চা হয়তো ওর ভিতর ঢুকেছে লাফ দিয়ে। কিন্তু বালতিটা যখন পড়ে গেল তখন কিন্তু বিড়াল বাচ্চা বলো ইঁদুর বাচ্চা কিছুই কিন্তু ওই বালতির ভেতর থেকে বেরোলো না, কিন্তু অটোমেটিক্যালি বালতিটা পড়ে গেল। দাদাভাই দেখে জিনিসটা তখনও কোনো প্যারানর্মাল কিছু হতে পারে, কোনো ভূত প্রেত কিছু হতে পারে, কোনো রকম কোনো খারাপ ইঙ্গিত কিছু না ভেবে উনি কিন্তু ওনার মতো চলছে। কিছুক্ষণ পর দাদাভাই বুট পরেছিলেন, পেছনে বুটের মধ্যে যেরকম ফুটবল কেউ যদি একটা কিক করে ছুটে এসে যেরকম পায়ে লাগে, ওরকম কিছু একটা দাদাভাইয়ের পায়ে লাগে। দাদাভাই সাথে সাথে বুঝতে পারে যে পায়ের মধ্যে কিছু একটা পেছন দিয়ে মানে ধাক্কা দিল। দাদাভাই যখন ঘোরে, দাদাভাই যখনই ঘোরে তখন দেখে এতক্ষণ ধরে দুবার যেই জিনিসটা দাদাভাই লক্ষ্য করছিল, একবার বালতিটা নড়ে উঠল, দ্বিতীয়বার দেখলো পড়ে গেল, তৃতীয়বার সেই বালতিটা না হলেও মানে 50 থেকে 60টা স্টেপ দূরে ছিল একটা ঘুমটির সামনে। সেটা কি করে দাদাভাইয়ের পায়ে এসে ধাক্কা লাগলো? হাওয়া তো চলছে না, হাওয়া দিলে সেটা গড়িয়ে অন্যদিক দিক নির্ণয় করতে পারতো, কিন্তু সেইটা কোনোভাবেই দাদাভাইয়ের পায়ে এসে ধাক্কা লাগবে এটা কি হতে পারে? কোনোভাবে হতে পারে না, এটা পসিবল হতেই পারে না, এটা পসিবলই না। দাদাভাই ওই সময় ওই মুহূর্তে ওখান থেকে ছুট, কারণ দাদাভাই তখন খুব ভালো করে বুঝতে পেরেছেন যে যেইটা আমার সাথে ঘটছে এটা কিছু স্বাভাবিক না, এটা অস্বাভাবিক কিছু। দাদাভাই ওখান থেকে ছুট দিয়ে কোনো রকমের শিয়ালদা স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে যখন দাদাভাই দাঁড়িয়ে আছেন, একজন ট্যাক্সিওয়ালা এসে দাদাভাইকে বলেন, ভাইয়া কাহা পার যাওগে আপ? দাদাভাই তখন ভয়টা কাটে, দাদাভাই ওখানেই দাঁড়িয়ে পড়েছিল বেরিয়ে, কারণ দাদাভাই বুঝতে পারছে না কি দেখলো আর কি হলো, কি করে হলো। তখন দাদাভাই বলছে, নেই নেই मैं अभी चला जाऊंगा, ও নেই নেই কই বাত নেই है। তখন মানে কি বলবে উনি, কি বলছে ওনার কিছু ধারণা নেই, কারণ দাদাভাই তখন প্রচুর পরিমাণে ভীত হয়ে রয়েছেন, ভয় পেয়েছেন। দাদাভাই কোনো রকম বাড়ি যান, কোনো রকম বাড়ি যান। সেদিন বাড়িতে গিয়ে উনি ওনার মিসেসকে ঘটনাটা বলেন। ওনার মিসেস দাদাভাইকে বলেন, এটা কিভাবে সম্ভব, কি বলছো তুমি, এরকম আবার হয় নাকি? হ্যাঁ, তুমি হয়তো কোনো কিছু চিন্তা করেছো। দাদাভাই রেগে গিয়ে বলল, তোমাকে আমি একটা কথা বলছি যেটা আমার সাথে হয়েছে।
তুমি বলছো আমি চিন্তা কি করব, আমি ভূত প্রেত কোনোদিন মানিই না। কলেজ লাইফে কত হন্টেড প্লেস, হন্টেড হসপিটাল, হন্টেড হাউস, হন্টেড ফরেস্ট, কোথায় কোথায় না গেছি, কোনো জায়গায় তো কিছু অনুভবই করিনি, দেখা তো দূরের কথা। আজকে তো না ভেবে আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, হরেবল এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্স। আমি কি করে বোঝাবো তোমায় বিশেষ। উনি তখন বললেন যে তোমার যদি মনের ভুল না হয়, তোমার সাথে যদি কোনো রিয়েল এক্সপিরিয়েন্স হয়, তাও হরেবল, তাহলে পরে তুমি কালকের দিন যাও, যদি কিছু ঘটে তারপর আমি দেখছি। দাদাভাই বলে অবশ্যই যাব, কারণ দাদাভাই ভয় পান না। উনি নিজেই ভূত দেখার জন্য, ভয় পাওয়ার জন্য একটা সময় অনেক দৌড়াদৌড়ি করেছেন, আজকে নিজের কাছে সেই জিনিসের অভিজ্ঞতা হচ্ছে। দাদাভাই কিভাবে ভয় পাবেন? কিন্তু তবু মানুষ তো মনের মধ্যে কোথাও গিয়ে একটা চাপা ভয় তো আছে, যদিও না বলতে পারুক, ভয় তো কাজ করছে। দাদাভাই বলেন, ম্যাডাম, পরের দিনও আমি দোকানে গেলাম, দোকানের ছেলেটাকে বললাম, দোকানের ছেলেটা আমাকে বলল যে সত্যি সত্যি এরকম জানো দাদা, অনেক কিছু হয়, আমার বাবার সাথে এরকম অনেক কিছু হয়েছে। আমি যে তোমাদের বললাম দুটো ঘটনা আছে, এই ভাইয়ের বাবার ঘটনাটা আমি পরে আসছি, সেটা নিয়ে দুটো ঘটনা, প্রথমে এই ঘটনাটা বলি। তো তখন বলল আচ্ছা ঠিক আছে, কাস্টমার আসে, যাই হোক কথাটা অন্যদিকে চলে যায়। রাতের বেলা দাদাভাই যখন বাড়ি ফিরছেন, দাদাভাই একটা জিনিস মনস্থির করে নিয়েছেন, আস্তে করে ট্রেন থেকে নামবো, আর যেরম করে হোক ওই যে প্যাসেঞ্জাররা থাকবে তার সাথে 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 আমরা বেরিয়ে যাব, ঠিক আছে, চলে যাব ওখান থেকে, কারণ দেরি করলে হবে না, সবার সাথে গেলে পরে ওরকম কিছু হবে না, ভয় লাগবে না। এই মনে করে নিয়ে যখন আস্তে 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 এগিয়ে এগিয়ে চলছে, পেছনে কিন্তু অনেকে আছে, কিন্তু কেউ যেন পেছন দিয়ে বারবার করে ব্যাক টেনে ধরছে, পেছনে কেউ যেন ব্যাক টেনে ধরছে। এবার দাদাভাই কি করছেন, দেবাশিস দা বলছে, আরে দাদা কি হলো, আপনি আমার ব্যাগ ধরে টানছেন কেন? ও দাদা, বারবার যেতে যেতে পেছনে হয়তো পেছনের লোকটাকে আগে বলেছে, সেই লোকটা আগে বেরিয়ে গেছে, ভাবছে মাথা খারাপ, আর একটা লোক পেছনে রয়েছে, এবার তাকে বলছে, সে বলছে কি রে বাবা, নেশা টেশা করেছে, নেশাগ্রস্ত আছে মনে হয়, সেও চলে গেছে। আবার তখন কিছুটা যাচ্ছে, এবার দাদাভাই তো অ্যাকচুয়ালি বুঝতেই পারছে না, এত লোকের মধ্যে বেরোচ্ছে, উনি একা না, দাদাভাই সমানে কখনো মানে নিচের দিকটা ব্যাগে টানছে, কখনো উপর দিকটা ব্যাগের যে হুক মতো থাকে ওইটা টানছে। তখন দেবাশিসদা বলছে, আরে দাদা, আপনাকে বারবার করে বলছি, কি ব্যাপার, এর আগে একবার পিঠে ধাক্কা দিলেন, এখন ব্যাগ ধরে টানছেন, ছিনতাই বাজ নাকি? হ্যাঁ, লাস্ট ট্রেনে বাড়ি যাচ্ছেন এরকম করছেন, কি ব্যাপার বলুন তো? তখন লোকটা বলছে, দাদা আপনি মুখ সামলে কথা বলেন, আপনি কাকে কি বলছেন, আপনার ব্যাগ আমি কেন ধরতে যাবো? বলে যখন সেও চলে যায়, এবার দাদাভাই তো মাথা গেছে গরম হয়ে, দেবাশিসদা বলছেন যে আমি মানে এতটা মাথা গরম হয়ে গেছে, যাই হোক যাচ্ছি যখন, তখন আমি আবার আবার ওরকম একটা আমাকে মানে সপাটে ধাক্কা দেয় পেছনে। আমি যখন ঘুরে বলছি, আরে কি হচ্ছে মশাই, যেই বলে আমি তাকিয়ে আমি নিজেই ভ্যাকা চাকা খেয়ে যাই, কারণ আমার পেছনে একটাও মানুষ নেই। তখন বুঝতে পারলাম এরম করতে করতে ঝগড়া, সবাই সবার মতো হু হু করে বেরিয়ে গেছে বাড়ি যাবার তাড়ায়, আমি সেই পেছনে পড়ে গেছি, এত লোকের ভিড়েও সে টার্গেটটা আমাকে করে রেখেছে। দাদাভাই বাড়িতে আসেন, জ্বর আসে, দাদাভাই প্রায় 7 থেকে 8 দিন দোকান ওই ছেলেটা খুলতো, পুজো টুজো দিয়ে পরিষ্কার করে বন্ধ করে দিত, বন্ধ রাখে। দাদাভাই সুস্থ হন, দাদাভাইয়ের ওয়াইফ ওনাকে একটা তাবিজ, জলপড়া এগুলো এনে দেন, খাবার পর তারপরে মাদুরি ধারণ করে তারপর উনি যেতেন, ওনার সাথে আর কোনো রকম দেবাশিস বর্মন দাদাভাইয়ের সাথে কোনো রকম কিছু অভিজ্ঞতা হয়নি। কীরকম লাগলো ঘটনাটা অবশ্যই 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 কমেন্টে জানাবে। আর এই দাদাভাইয়েরই দোকানে যে ছেলেটি, তার একটি ঘটনা বলবো, মানে তার বাবার, শোনো তোমরা। এইবার তোমাদের যে ঘটনাটা আমি বলবো, সেই ঘটনাটা হচ্ছে দেবাশিস বর্মন দাদাভাইয়ের দোকানে বেলঘরিয়ায় যে ছেলেটি কাজ করত, তার বাবার একটি ঘটনা দাদাভাইকে ছেলেটি শুনিয়েছিল। সেই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর,
আমার তো দেবাশিস বর্মন দাদাভাইয়ের ঘটনাটাও বেশ ভয় লেগেছে, বেশ ক্রেপি। আর এখন যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা দাদাভাই নিজে বলেছেন বেশ ম্যাডাম ভয়ঙ্কর ঘটনা। তবে চলো আমরা শুনি। দাদাভাই বলেন, যখন ওকে আমি আমার প্রথম অভিজ্ঞতা বলি শিয়ালদা স্টেশনের, তারপর ও আমাকে ওর বাবার একটি ঘটনা বলেছিল। দুটো ঘটনা বলেছিল। একটি ঘটনা আমার খুব মনে লাগে, আর ঘটনাটা বেশ শিহরণ লাগছিল শুনছিলাম যখন। ওদের অ্যাকচুয়ালি বাড়ি নৈহাটিতে ছিল, মানে যে দোকানে কাজ করে ছেলেটার বাবা মায়ের কথা বলছি, ওরা নৈহাটিতে ওদের বাড়ি ছিল, মানে ঠাকুমা বাড়ি। তো ওরা পরে বাড়িতে ঝামেলা অশান্তি হয়, দুই কাকা, ওর বাবা আর তার এক ভাই, তার দুই মানে কাকার সাথে মানে খুব ঝামেলা হতো, যার কারণে বাড়ি ছেড়ে দেয়, দিয়ে এরা চলে আসে হচ্ছে বেলঘরিয়ায়। বেলঘরিয়ায় ভাড়া থাকে। নৈহাটিতে যেখানে ছেলেটির অ্যাকচুয়ালি ঠাকুমা বাড়ি, বলছে আমার ঠাকুমা বাড়িতে যখন আমার বাবা মা সবাই ছিল বিয়ের পরে পরে, ও হয়েছে তারপরের ঘটনাটা, বলছে আমাদের ঠাকুমা বাড়িতে বিশাল বড় জমি ছিল। নৈহাটিতে বলা হচ্ছে, নৈহাটির ভিতরে গ্রাম আছে, ওখানে অনেক আগেকারের ঘটনা, এখনকারের না, যদিও প্রায় 30-35 বছর আগেকারের ঘটনা। বলছে ওই জমিতে চাষ হতো রজনীগন্ধা ফুলের। বলছে দাদা, মানে দেবাশিস দাকে বলে ছেলেটি, বলছে দাদা আমার বাবা আর আমার কাকা দুজনে মিলে ওই পুরো চাষের ফুল তুলতে যেত ভোরবেলা, কখনো যেত বিকালবেলা। যদি বিকালবেলা কোনো সময় হয়তো ঝড় বৃষ্টি জল কারণে বা কোনো একটা কারণে হয়তো যাওয়া হয়নি, তাহলে পারে সকালবেলা যেত। বলছে এরকমই সকালবেলা ভোরবেলা একদম অন্ধকার থাকতে গেছে। বলছে দেখছে একটা বউ দূর থেকে দেখছে, মানে তখন ওরা ওই ওদের জমিতে আর কি যাবে, অনেকটা দূরেই রয়েছে, মাঠের আল থেকে হাঁটছে, চারপাশে আরও ওরকম ফুল চাষ, তারপরে অনেক সবজি চাষ এরকম হয়েছে, অনেকে জমি আছে। আর এখানে হচ্ছে এই যে ভাইটা বলছে দাদাকে, দেবাশিস দাকে, তার বাবা আর কাকা, ওদের ওই ফুল চাষ হতো, শুধু ওদের চাষ ছিল ফুল চাষ, রজনীগন্ধা। বলছে কয়েকদিন ধরে মানে রজনীগন্ধা ফুল যত বড় বাগান ওদের, সেখানে ওই পরিমাণে খুব কম সংখ্যক ফুল তারা পেত, অনেক কম সংখ্যক। তো ভাবতে হয়তো কেউ হয়তো তুলে নিয়ে যায়। সব জায়গায় চোর আছে জানো তো, গ্রামে বলো আর শহরে, চোর সব জায়গায় আছে, বেশি কম। হ্যাঁ, বলছে যে সেদিনকে দেখছি হঠাৎ ভোর অন্ধকার, মানে ভোর রাত বলা যায়, ভোর বলাটা ভুল হবে, ভোর রাত, মানে ভোরও হচ্ছে রাত। বলছে একটা মানে ফুলও তো সাদা, রজনীগন্ধা ফুলও সাদা। এবার একটা বউ, যার মাথায় পুরো ঘোমটা দেওয়া, 4-4.5 ফুট হাইট হবে, খুব একটা লম্বা না, সেই বউটাও সাদা শাড়ি পরা, কিন্তু রজনীগন্ধা ফুল ওই অন্ধকারে সাদা দেখা যাচ্ছে না, কিন্তু ওই বউটা যে সাদা শাড়ি পরা, সেই সাদা শাড়িটা অন্ধকার, তার ভিতরেও কিন্তু দেখা যাচ্ছে বউটা, মানে ওই রজনীগন্ধার যে আমাদের চাষের ফুলের বাগান, ওর ভিতরে না ফুল তুলে 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 বেড়াচ্ছে। এবার আমার বাবা দেখে আমার কাকাকে বলছে যে ভাই দেখ, এই বউটাকে আজকে ধরতে হবে, এই মহিলাটি এসে আমাদের বাগান থেকে ফুল নিয়ে যায়, যেই কারণে প্রত্যেক দিন একটা বহু বছর পুরনো একটা চাষের মাঠ, যেখান থেকে প্রত্যেক দিন ফুল চাষ হয়, ওনাদের ওটা মানে পেশা, সেখানে হঠাৎ করে ফুল গাছে কুড়ি ধরছে, ফুল ফুটছে, কিন্তু ফুল সেই পরিমাণে কমে যাচ্ছে, তাদের তো একটা হিসাব থাকে, তাই না? এবার তখন যখন ওর বাবা তার ভাইকে বলছে, যে দু ভাই গেছে তো, বলছে দেখ আজকে মহিলাটাকে ধরতে হবে, এই মহিলাটাই চোর, চুরি করে নিয়ে যায়। তখন ভাই বলছে দাদা একটা কাজ কর, আমি মাঠের এপাশ দিয়ে যাই, তুই মাঠের ওপাশ দিয়ে যা, মহিলাটি মাঝখানে রয়েছে, নাহলে হয়তো দেখে যদি পালিয়ে যায়। বলছে ঠিক আছে। তো কাকা চলে গেছে ওই দিক থেকে ঘুরে, মানে ও সামনের দিকে দৌড়ালে ওই দিক দিয়ে ধরবে, আর বাবা গেছে পেছন দিক দিয়ে গাছের ভিতর দিয়ে লুকিয়ে। বলছে মহিলাটিকে মানে দেখছি ফুল তুলছে,
এইদিকে ওইদিকে ভাই ওই দিক দিয়ে ঘুরে গেছে, ও পেছন দিক দিয়ে দৌড়ালে ধরবে, ওই মহিলাটিকে ও দেখতে পাচ্ছে। কিন্তু যখন আমরা ওই মহিলাটির কাছাকাছি পৌঁছাই ধরবো বলে, তখন দেখি ওখানে কোনো মহিলাই নেই, কেউ নেই, না ভাই দেখতে পাচ্ছে না আমি। ভাই আমি এক জায়গায় হয়ে গেছি, এক জায়গায়। ভাই তখন বলছে মহিলাটি কোথায় গেল, এক্ষুনি তো দাদা এখানে দেখলাম। আমি বলছি আরে ভাই আমিও তো এখানে দেখলাম, মহিলাটি কোথায় গেল? কিন্তু কোনো মহিলাই নেই। আর কোনো কারণে সেই মহিলা মাঠে লুকিয়ে যাবে বা বেরিয়ে যাবে, অতক্ষণে ভোর হয়ে গেছে, অতক্ষণে ভোর হয়ে গেছে, মানে পুরো আলো না বেরোলেও যথেষ্ট ভোর। এটা কিভাবে পসিবল হয়, কিভাবে? যখন আমার বাবা, ওই দেবাশিস তাকে ছেলেটি বলে, আমার বাবা রেগে গিয়ে যখন চিৎকার চেঁচামেচি করে যে এরকম হচ্ছে জমিতে, এরকম চুরি হচ্ছে, নিশ্চয়ই গ্রামের কেউ করছে, কোনো মহিলা, মানে এইসব যখন করে, তখন ওই যে প্রথমে বললাম না ওখানে সবজি চাষ, আরও গাছপালা চাষ, ফুল চাষ হয়, তখন ওখানের বাবার সাথে দেখা হয় একজন, যার নাম রবি কাকা। সে রবি কাকা তখন বাবাকে বলে যে আরে চিৎকার চেঁচামেচি করছিস কেন সকালে, দু ভাই কি হয়েছে? তখন বলছে আর বলো না রবিদা, এরকম দেখো না একজন মহিলা এরকম। তখন বলছে তোকে কি বলবো, তোর সাথে তো আমার দেখা হয় না, আমি তোকে কি বলবো, আজকে দেখা হয়ে গেল। শোন, ওটা কোনো মহিলা না, ওটা কোনো মহিলা না, ওটা কোনো একটা অশরীরী প্রেত আত্মা। তখন বলছে হ্যাঁ প্রেত আত্মা? বলছে হ্যাঁ, ফুলের গন্ধে, এত সুন্দর যে রজনীগন্ধা ফুলের রাতের বেলা ম ম করে সুন্দর সুগন্ধি বের হয়, ওতে জিনরা আসে। ওটা কোনো অশরীরী আত্মা না হলে কোনো জিন, যেটা আমরা অশরীরী আত্মা আমরা বাঙালিরা হিন্দুরা মানি, সেইটাই ইসলামিক ধর্মে তারা জিন মানে। তো সেই কাকা তখন বলে যে ওটা কোনো জিন নাহলে কোনো অশরীরী প্রেত আত্মা, ঠিক আছে? কারণ ওই কাকা বলে আমিও সকালবেলা সবজি কাটতে এসে তোদের ওই রজনীগন্ধার বাগানে অনেকবার ওই মহিলাকে দেখেছি। আর এদিকে তো সত্যিই তাই। ভাই বলে যে দেবাশিস দা সত্যি আমার বাবার কাকা কয়েক মানে মাস ধরে ফুল শুধু কম পাচ্ছে, আর কাকাও বলছে যে হ্যাঁ আমি দেখেছি, ওই মহিলাকে আমি আগেও দেখেছি। এই ছিল আমাদের দুটো ঘটনা। আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট চাই, কমেন্টে অবশ্যই কিন্তু মতামত লিখবে। তাহলে চলো তোমাদের কমেন্টের নামগুলো পড়ি, যে তোমরা গতকাল রাতে কে কে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। চলো 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 আমরা তাড়াতাড়ি দেখি যে কমেন্ট কারা কারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি করেছো। এই দেখো আমি চালিয়ে নিয়ে বসে আছি। আচ্ছা, প্রথম কমেন্ট করেছো কিউট দিশা ব্লগ, তারপরে স্বর্ণালী, তারপরে বিশাল দত্ত। আচ্ছা, হ্যাঁ বিশালের যে প্রশ্নটা আমি একটু পড়ি, ঠিক আছে? আর ওকে আমি উত্তরটাও দিই, কারণ এই রকমই প্রশ্ন এর আগেও আমি উত্তর তোমাদের দিয়েছি ঘটনায়। বিশাল দত্ত বলেছেন যখন মৃত মানুষকে দাহ করতে নিয়ে যাওয়া হয়, যখন খই পয়সা ছড়ানো হয়, আমি 2 টাকার একটি কয়েন কুড়িয়ে নিয়ে আসব, এখনো আমার কাছে আছে, সেটি হনুমানজির কাছে রাখা আছে, তবে কি ফেলে দেবো প্লিজ? একদম না। ওটা তো যখন খই আর পয়সা যখন ছড়াতে ছড়াতে যায়, সেই পয়সাটা বিপরীত কাজ করে। মানে সেই পয়সাটা যদি কারোর কাছে থাকে কুড়িয়ে নিয়ে আসো, সেটা যদি তোমরা একটা হোল করে কোমরে কালো কার বা লাল কার দিয়ে, যদি বাচ্চাদের বা বড়রাও অনেকে পরে জালের কাঠি এসবের সাথে যদি কাছে রাখতে পারো তাহলে ভালো। এই ভূত প্রেত ভয় থেকে হাওয়া বাতাস নজর দোষ এইসব কাটে, কখনো ফেলবে না, রেখে দেবে। কিন্তু আজকের ঘটনাটা সেটা কিন্তু শ্মশান থেকে তুলে এনেছে, সেটা কিন্তু আলাদা জিনিস। ওই 20 আনা পয়সা 5 পয়সা আমার কাছেও ছিল ছোটবেলায়, যদিও এখন নেই, ওটা কোনো ব্যাপার না, ফেলতে হবে না, থাক। তারপরে কিষাণু মান্না কমেন্ট করেছো, তারপরে রুচিরা হালদার, বনানী কর্মকার দিদি ভাই, তারপরে শম্পা মিত্র আর স্বর্ণালী কমেন্ট করেছো, হ্যাঁ সত্যি অনেকদিন পর কমেন্ট করেছো। তারপরে রূপা দে কমেন্ট করেছো,
শুভঙ্কর ঘোড়ই, সুমনা ভট্টাচার্য, শ্রাবণী হাজরা, সুজাতা দাস দিদিভাই, তারপর কমেন্ট করেছো ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, বনশ্রী দে মা কমেন্ট করেছো, তারপরে সোমা দাস পরিবার থেকে কমেন্ট করেছো, সুদীপ্ত ব্যানার্জি, গোপাল দাস, অসীম দাস, সুদীপ রয়, ডালি দেবনাথ দিদিভাইয়ের মানে কমেন্টটা পড়ে না কালকে জাস্ট আমি থমকে গেছিলাম। দিদিভাই বলেছেন, সোনা মা, হালকা কম্বল গায়ে দিয়ে ঠান্ডার মধ্যে তোমার মধুর কণ্ঠে ঘটনা শুনছি, খুব ভালো লাগছে। আর সাথে অনেকগুলো রেড হার্ট। আর আমরা গরমে হুসপাস হুসপাস করে জিভটা এতটা বেরিয়ে গেছে। আর দিদিভাইদের ওখানে এত বৃষ্টি হচ্ছে, দিদিভাইদের ওখানে রীতিমতো হালকা চাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে। সরস্বতী প্রামাণিক, জলি হাজরা দিদিভাই, বনশ্রী কর্মকার, তারপরে বনশ্রী কর্মকার দিদিভাই, তারপরে ঝুমা চ্যাটার্জি দিদিভাই, পাপ্পু দে, সৈনী মিষ্টি ছোট্ট বোন, তারপরে নীলিমা সিংহ, আয়ান হালদার, মুকুল দাস ভাই, তারপর পাপ্পু দে, আবারও মুকুল দাস ভাই, অনেক রেড হার্ট দিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপর কমেন্ট করেছো দেবযানী চক্রবর্তী ভট্টাচার্য, বলেছে দিদি আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই। যারা যারা যোগাযোগ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পিন কমেন্ট করা থাকে, অথবা অনেক সময় না করা থাকলে আমি একবার মুখে বলে দিচ্ছি, বা আদার্স অনেক শর্টস ভিডিও অথবা লং ভিডিও পেয়েও যাবে। আচ্ছা, নাম্বারটি হচ্ছে 9088336183। এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবে। অনেক কাউকে বলার পরেও আমি বুঝি না, বারবার বলে দেওয়ার পরেও তারা আমাকে কল করে বলে যে কল করছি আপনি ফোন কেন ধরছেন না, আপনাকে পাওয়া যাচ্ছে না। আমি বারবার বলে দিই আমাকে কেউ ফোন করবে না, আমাকে ফোন করলে আমি ফোনে কারোর সাথে কথা বলার সময় পাই না। আমাকে যা বলার হোয়াটসঅ্যাপ করবে, আমি সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় অবশ্যই যথাযথ উত্তর তোমাদের দেবই। যাই হোক, দুটো ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, শেয়ার করে দিও, সেভ করে রেখো। আর এখনের মতো আসি, আর দারুণ দারুণ টিপস আসছে, অবশ্যই কিন্তু নজরে রেখো। এখনের মতো শুভরাত্রি। যেতে এখনের মতো বলবো, বড় মায়ের আশীর্বাদ সবার 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 মাথার উপরে থাক। এখনের মতো আসছি, শুভরাত্রি।